বল আইরিশের সামনের গুলো হয়ে গেছিল, আইরিশের পিছনে কি থাকে? লেন্স থাকে। তাহলে লেন্সে ইনজুরি হলে কি হতে পারে? বল লেন্সে ইনজুরি হলে কি হতে পারে? হ্যাঁ, ওপেসিফিকেশন। আর কিছু? লেন্সের জিনিসটা কি ভাব, এটা হচ্ছে লেন্স। লেন্স একটা ট্রান্সপারেন্ট জিনিস। আর এটার কাজ কি? লেন্সের কাজ কি? কাজ কি? লাইট ট্রান্সমিট করবে। আর কিছু করে? ট্রান্সমিটের সঙ্গে অ্যাঙ্গেল ঘুরিয়ে দেয়। ট্রাফিক পুলিশ, যাও ওদিকে যাও। মোটামুটি শুধু একটা জিনিস খেয়াল রাখবি, মানে এটা গ্রস বলার জন্য, কর্নিয়া হচ্ছে মেন দেখতে সাহায্য করে, আর মানে লাইটটাকে ঢোকাচ্ছে ভিতরে, আর লেন্সটা হচ্ছে অ্যাকোমোডেশন করছে। ঠিক আছে? মানে লেন্সও অবশ্যই রিফ্র্যাকশনের জন্য, মানে ডিস্টেন্স ভিশনের জন্য দায়ী, কিন্তু লেন্সের কাজটা আলাদাভাবে যদি কিছু বলতে হয়, যেটা কর্নিয়া করতে পারে না, সেটা হচ্ছে অ্যাকোমোডেশন। তো অ্যাকোমোডেশনটা কোন জিনিসটা করে? এর চারদিকে যে সিলিয়ারি মাসেলগুলো আছে, মাসেলটা আছে, সেই মাসেল থেকে কতগুলো এরম জনিউল গেছে, তাই তো? জনিউল গিয়ে ওটাকে আটকে রেখেছে। জনিউলটা যখন টানছে, যখন রিল্যাক্স হচ্ছে, জনিউল রিল্যাক্স হলে কি হয়? গার্ডার দেখেছি, প্যাকেটে বাঁধার গার্ডার, যখন নতুন অবস্থায় থাকে, টোন বেশি থাকে, তখন বেশ ছোট থাকে। যখন অনেক দিন ধরে প্যাকেটে বেঁধে বেঁধে তারপরে ওই আমাদের ধর প্যাকেটে বাঁধার পরে বাড়িতে যখন আসে, তখন এই কৌটোর মুখে এরম বেঁধে রাখা হয়। তো বেশি দিন এরম বেঁধে রাখলে ওটা কি হয়? বড় হয়ে যায়। তখন ওটার টোন কি নর্মাল থাকে? থাকে না। যখন টোন চলে যায় তখন জিনিসটা বড় হয়ে যায়, তাই তো? যে কোনো স্ফিংটার যখন টোন চলে যায় সেটা বড় হয়ে যায়। তাহলে এটা যখন টোন মানে রিল্যাক্স হয়ে যাচ্ছে, তখন এটা বাইরের দিকে চলে আসছে, বড় হয়ে যাচ্ছে। আর যখন কনস্ট্রিক্ট করছে তখন ছোট হয়ে যাচ্ছে। এটা ধর কনস্ট্রিক্টেড পোর্শন, তখন কি হচ্ছে? জনিউলগুলোর উপরে চাপটা কম পড়ছে, স্ট্রেচটা কম পড়ছে, সেখানে লেন্সটাও একটা নর্মাল ছোট অবস্থায় ফিরে আসছে। সাইজ ওয়াইজ ছোট হয়ে গেলে কি হবে? অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার বেড়ে যাবে। এরকম ভাবে অ্যাকোমোডেশন হচ্ছে, যাদের লেন্সটা মোটা হয়ে যাচ্ছে, গেলে বেশি কনভার্জ করতে পারছে, নিয়ারের অবজেক্টগুলো দেখতে পাচ্ছে। তাহলে লেন্সের কি কি দুটো জিনিস হলো? একটা হলো লেন্সের ক্ল্যারিটি, যেটা ভিশনের জন্য ইম্পর্টেন্ট, আর একটা হলো ক্ল্যারিটির সঙ্গে অ্যাকোমোডেশনটা, যেটা করছে সিলিয়ারি বডি, সেখান থেকে জনিউল, সেগুলো করছে। এবারে ভাব ট্রমা হলে কি কি প্রবলেম হতে পারে। আর লেন্সের স্ট্রাকচারটা কি? অ্যান্টেরিয়র ক্যাপসুল, পোস্টেরিয়র ক্যাপসুল, এখানে হচ্ছে নিউক্লিয়াস ছিল, তার বাইরে কর্টেক্স, এখান থেকে জনিউল গুলো ছিল। এবারে বল ইনজুরি হলে কোথায় কোথায় কি কি হতে পারে? একটা ধর এই যে বোতলটা, বোতলের ভিতর জল আছে, এই দিকটা যদি আমি মাইক্রো অ্যাব্রেশন করে দিই, মাইক্রো পারফোরেশন, ওই কি যেন বলে, সেমি পারমিয়েবল মেমব্রেন যেগুলো, ওগুলো কি বলে? ওগুলো কি কাজ করে? কিছু কিছু জিনিসকে ভিতরে যেতে দেয় বা বাইরে আসতে দেয়। তো সেরকম ধর এটার ভিতরে কিছু কিছু জিনিস ভিতরে যাচ্ছে, তাহলে কি হবে? এটা যদি লেন্স হতো তাহলে কি হতো? জল হলে এটা পুরোপুরি একটা ওপেক টাইপের হয়ে যাবে, মিশ্রণ হয়ে যাবে। এবার যদি লেন্স হতো তাহলে কি হতো? লেন্সের মেন জিনিসটা কি? প্রোটিন ফাইবার গুলো ওয়েল ডিস্ট্রিবিউটেড থাকে, সেই ডিস্ট্রিবিউশনটা নষ্ট হয়ে যেত, তাহলে লেন্সটা ওপেক হয়ে যেত। যদি অ্যান্টেরিয়র ক্যাপসুলে বা পোস্টেরিয়র ক্যাপসুলে কোনো মাইক্রো অ্যাব্রেশন হয়, তাহলে এই মেমব্রেনের পারমিয়েবিলিটিটা ডিস্টার্বটেড হয়ে গেল। যেটুকু জল ঢোকার কথা ছিল তার থেকে বেশি জল ঢুকবে। ডিহাইড্রেটেড স্টেটে থাকে লেন্স বা কর্নিয়া, দুটোই। সেই ডিহাইড্রেটেড স্টেট থেকে যখন হাইড্রেটেড স্টেটে চলে এলো, তখন
এখানে ক্যাটারাক্ট তৈরি হয়ে গেল, ধর এই জায়গাতে একটা অ্যাব্রেশন তৈরি হয়েছে, তাহলে এর অ্যাডজাসেন্ট যে ফাইবারগুলো, লেন্স ফাইবারগুলো, সেখানে আগে ক্যাটারাক্ট শুরু হবে, ওপেসিফিকেশন শুরু হবে, তারপরে আস্তে আস্তে পুরোটাই যাবে। এটা হলো 1 নম্বর, যদি ক্যাপসুলে প্রবলেম হয়। 2 নম্বর কি হতে পারে, এটার মধ্যে ছিল নিউক্লিয়াস, তার বাইরে ছিল কর্টেক্স। অ্যাকচুয়ালি কোনো মেমব্রেন নেই দুটোর মাঝখানে, কিন্তু দুটো একটা আলাদা কনসিস্টেন্সি সাবস্টেন্স দিয়ে তৈরি, নিউক্লিয়াস, চারদিকে কর্টেক্স। এই জাংশনটা যদি কিছুভাবে ডিসরাপ্টেড হয়ে যায়, তাহলেও হতে পারে কর্টেক্সে বা নিউক্লিয়াসে ওপেসিফিকেশন হয়ে যাবে। তাহলে দুটো ভাবে ওপেসিফিকেশন হতে পারছে, একটা হলো কর্টেক্স আর নিউক্লিয়াসের জাংশন থেকে, আর একটা হলো অ্যান্টেরিয়র ক্যাপসুল থেকে। এটা হলো ট্রান্সপারেন্সির ব্যাপারটা। এবারে ভাব, যদি এই একটা জায়গায় আমার জনিউলটা ডিস্টার্ব হয়ে গেছে, জনিউলটা ডায়ালিসিস হয়ে গেছে, ছিঁড়ে গেছে, একটা চোট লেগেছে এদিক থেকে চোট লেগেছে, সিলিয়ার বডিটা একটু ঘুরে গেছে, গিয়ে এখানটায় জনিউলটা ছিঁড়ে গেছে, তাহলে কি হতে পারে, এটা ধরে যদি আমি টানি, এদিকে আরেকটা জনিউল ছিল, সেটা ধরে টেনেছিল, সেই জন্য জিনিসটা সেম মানে ঠিক মাঝের পজিশনে ছিল, ওদিক থেকে জনিউলটা চলে গেছে, এবার আমি শুধু এদিক থেকে টানছি, নিচের জনিউল গুলো টানছে, তাহলে কি প্রবলেম হবে, কোন দিকে সাবলাক্সেশন হবে, নিচের দিকে চলে আসবে। তাহলে প্রবলেমটা কি হবে বল। এখানে ধর একটা বড় লেন্স ছিল, আমি যার মাঝখান দিয়ে দাঁড়িয়ে আছি, আমি হচ্ছে ম্যাকুলা, এটা নর্মাল লেন্স, যেটা লেন্স ছিল সেটা, লেন্সটার মাঝখানটা যখন আমার কাছে ছিল, যখন রে গুলো আসছিল, ঠিক আমার মধ্যে রেটা ফোকাস হচ্ছিল, আমি ভালো দেখছিলাম। এবার লেন্সটাকে সরিয়ে দেয়া হলো, এদিকে সরে আছে আর আমি এদিকে বসে আছি, তাহলে রেটা কি আমার মধ্যে আসবে? আরে সোজাই আসছিল, এদিক থেকে আসছিল, লেন্স রেটা এদিক থেকে আসেনি, রেটা সোজা আমার মধ্যে আসবে, কিন্তু ফোকাস হচ্ছে লেন্সের মাঝখান দিয়ে নয়, সাইড দিয়ে, সুতরাং ডিস্টর্টেড ভাবে আসবে, লাইট আসবে কিন্তু ডিস্টর্টেড ভাবে আসবে। লাইট তো আসছে পিউপিলের মধ্যে দিয়ে, পিউপিলের মধ্যে দিয়ে লাইটটি যখন আসছে তখন সোজাই আসবে, আমার মধ্যেই আসবে, কিন্তু লেন্স দিয়ে ফোকাস হতে পারছে না, সেই জন্য ডিস্টর্টেড ভাবে ফোকাস হচ্ছে। এবারে তোরা ক্লিনিক্সে যখন গেছিস, দেখেছিস যে সিলিন্ড্রিক্যাল লেন্স আছে কিছু আর স্ফেরিক্যাল লেন্স আছে কিছু। সিলিন্ড্রিক্যাল লেন্সটা কি করে, একটা অ্যাক্সিসকে ফোকাস করে আর একটা অ্যাক্সিসকে স্ট্রেট পাস করে দেয়। সেরকম যখন লেন্সটা এক সাইডে সরে গেল, লেন্সটা তখন আর স্ফেরিক্যাল লেন্সের মতো কাজ করছে না, অনেকটা সিলিন্ড্রিক্যাল লেন্সের মতো কাজ করছে, তাহলে এখানটায় ইনডিউসড অ্যাস্টিগম্যাটিজম হবে। ঠিক আছে, তাহলে 1 নম্বর কি হলো, ইনডিউসড অ্যাস্টিগম্যাটিজম। অ্যাস্টিগম্যাটিজম হলো এবারে ভাব, যদি এই লেন্সটা সাবলাক্সেটেড হয়ে বা ডিসলোকেট হয়ে, ডিসলোকেশন আর সাবলাক্সেশনের মধ্যে পার্থক্য কি, চারদিক থেকে ধরেছিলাম, নর্মাল পজিশনে ছিল, একদিক ধরে আছি, বাকিটা পড়ে গেছে, সাবলাক্সেশন, পুরোটা ছেড়ে দিলাম, ডিসলোকেশন। ঠিক আছে, তাহলে যদি এবারে ডিসলোকেশনের জন্য চোখের ভিতরে শুধু গ্র্যাভিটি কাজ করে না, যে নিচের দিকেই চলে যাবে, ভিতর থেকে ভিট্রিয়াস আছে, ভিট্রিয়াস আর অ্যাকুয়াসের মধ্যে যদি প্রেসার ডিফারেন্স হয়, তাহলে যদি ভিতরে পিছনে প্রেসার বেশি থাকে, ভিট্রিয়াসে প্রেসার বেশি থাকে, তাহলে জিনিসটা সামনে চলে যাবে, অ্যান্টেরিয়র ডিসলোকেশন বা অ্যান্টেরিয়র সাবলাক্সেশন। যদি অ্যান্টেরিয়র থেকে বেশি প্রেসার আসে, পিছন দিকে চলে যাবে, সেটাকে বলা হয় পোস্টেরিয়র ডিসলোকেশন বা পোস্টেরিয়র সাবলাক্সেশন। এবারে ভাব, একটা ম্যাগনিফাইং লেন্স তুই নিলি, কেউ প্লাস পাওয়ারের লেন্স পড়িস, চশমা প্লাস পাওয়ারের আছে, আচ্ছা মাইনাস পাওয়ারের আছে কার বেশি, কত তোর মাইনাস, -5, তো চশমাটা খুললে তুই দেখতে পাবি না, আচ্ছা ঠিক আছে খুলে তুই দেখ, একটা জিনিসকে যখন তুই সামনে থেকে দেখবি আর যখন তোর কাছে আনবি, তখন জিনিসটা ছোট হচ্ছে না বড় হচ্ছে, দূর থেকে একটা সামনে একটা লেখা দেখ, দূর থেকে আস্তে আস্তে তো চোখের সামনে নিয়ে আয়, অত বড় লেখা, ওই তো তোর সামনে কি মোবাইল নাকি আছে, ওটাই দেখ, সামনে কি ওটা, ওটাই দেখ,
খালি চোখে নয়, চশমাটা দিয়ে প্রথমে দেখ সামনে থেকে, চশমাটা ডিসপ্লের সামনে দে, এবার আস্তে আস্তে তোর সামনে নিয়ে আয়। লেখাগুলো ছোট হচ্ছে না বড় হচ্ছে? ছোট হচ্ছে। তাহলে একটা অবজেক্ট, এটা ওর মোবাইলটা ছিল, যার সামনে ও লেন্সটা ধরেছিল, সরি ও কনকেভ লেন্স ধরেছিল, যেটা আস্তে আস্তে যখন সামনের দিকে চলে আসছে, জিনিসটা কি হচ্ছে? ম্যাগনিফিকেশন হচ্ছে না মিনিফিকেশন হচ্ছে? ওই ছোট হলো না বড় হলো? যখন তাহলে কাছ থেকে ও দূরে নিয়ে চলে এলো, তখন জিনিসটা ছোট হয়ে গেল। তাহলে পজিটিভ লেন্স যদি হয় তাহলে উল্টোটা হবে, তাই তো? যদি এখানে লেন্সটা ছিল, এবার হয়ে গেল এখানে, তাহলে কি হবে? যে লাইটগুলো যাচ্ছিল সেগুলো এখানে এই স্ক্রিনে ফোকাস হওয়ার কথা ছিল, কিন্তু সেটা এখানে চলে এসেছে যখন লেন্সটা, তাহলে সেটা এখানেই ফোকাস হয়ে যাবে স্ক্রিনের থেকে অনেক আগে, এবং জিনিসটা অনেকটা বড় দেখাবে। তাহলে লেন্সটা যদি সামনে চলে এলো, ধর অ্যান্টেরিয়র চেম্বারে পোস্টেরিয়র চেম্বারে থাকার কথা ছিল, সেটা অ্যান্টেরিয়র চেম্বারে চলে এসছে, তাহলে কি টাইপের রিফ্র্যাক্টিভ এরর হবে এখানে? লাইটটা গিয়ে কোথায় ফোকাস হবে? লাইটটা এখান থেকে ফোকাস হচ্ছিল এখানে, এইটুকু ডিস্টেন্স সামনে চলে গেছে, তাহলে এবার আর এখানে ফোকাস না হয়ে এখানে ফোকাস হবে। রেটিনার সামনে ফোকাস হলে সেটাকে কি বলে? মায়োপিয়া না হাইপারমেট্রোপিয়া? বল। আচ্ছা ঠিক আছে, এবারে ভাব, একটা লাইট এখানে ফোকাস হচ্ছে, সেই লাইটটাকে এখানে ট্রান্সফার করার জন্য প্লাস পাওয়ারের লেন্স লাগবে না মাইনাস পাওয়ারের লেন্স লাগবে? মাইনাস পাওয়ারের লেন্স লাগবে, সবাই এতে রাজি? তাহলে সে মাইনাস পাওয়ারের লেন্স কোন ডিজিজে লাগে? কোন ডিজিজে লাগে মাইনাস পাওয়ারের লেন্স? তাহলে মায়োপিয়া শিফট হবে। সোজা না বুঝতে পারলে উল্টো ভাবে হয়ে বোঝ। তাহলে যদি অ্যান্টেরিয়র ডিসলোকেশন হয়, তাহলে কোন শিফট হবে? পেশেন্টটা ইনডিউসড মায়োপিক হয়ে যাবে, ইনডিউসড মায়োপিক হয়ে যাবে, ঠিক আছে? যদি পোস্টেরিয়র সাবলাক্সেশন হয়ে যায়, এই ডিসলোকেশন হয়ে যায়, লেন্সটা এখানে এসে বসে আছে, ওই পজিশন সম্ভবই নয়, সেই জন্য ওরকম হয় না। যদি পোস্টেরিয়রলি সাবলাক্সেশন হয়ে থাকে, ডিসলোকেশন নয়, যদি সাবলাক্সেশন হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে একটা ইনডিউসড হাইপারমেট্রোপিয়া হবে, ঠিক আছে? বোঝা গেল? আর পোস্টেরিয়র ডিসলোকেশন হলে কি হয়? ভালো করে ভেবে বোঝ। পোস্টেরিয়র এই লেন্সটা পিছন দিকে চলে এলো পুরোপুরি, কোনো জনিউল সাপোর্ট নেই, তাহলে কোথায় থাকবে? এখানে থাকবে কি? থাকবে কি এখানে? কোথায় থাকবে তাহলে? বল। হ্যাঁ, এইখানে পড়ে থাকবে, নিচে পড়ে থাকবে। তাহলে কি টাইপের রিফ্র্যাক্টিভ এরর হবে এখানে? বল বল, শুনতে পেলাম না। ফোকাসই হবে না। হ্যাঁ, ফোকাস তো এমনিও হবে না, সামনে চলে গেলেও রেটিনাতে ফোকাস হবে না, পিছনে চলে গেলেও রেটিনাতে ফোকাস হবে না, নিচে পড়ে গেলেও রেটিনাতে ফোকাস হবে না। কোথায় ফোকাস হবে? একটা প্লাস পাওয়ারের লেন্স চলে গেল, তাহলে পেশেন্টে কি হয়ে গেল? প্লাস পাওয়ারের লেন্স চলে গেল, সেটা মায়োপিক হয়ে গেল। তার তো আরো এক্সট্রা প্লাস পাওয়ার দরকার হবে তাহলে, তাই তো? রেটিনাতে ফোকাস করার জন্য এইটা যখন চলে গেল, এটা যখন চলে গেল, তখন লাইটটা তো এখানে ফোকাস হওয়ার কথা ছিল, গিয়ে এখানে ফোকাস হবে, তাই তো? তাহলে কি হলো সেটা? হাইপারমেট্রোপিয়া। এবং কতটা হাইপারমেট্রোপিয়া হলো? 4? শুনতে পেলাম না। চোখের টোটাল পাওয়ার কত ডায়োপ্টার? মোটামুটি 60 ডায়োপ্টার। তার মধ্যে কর্নিয়া কতটা দেয় আর লেন্স কতটা দেয়? 40 আর 20, তাহলে 20 ডায়োপ্টার চলে গেল। তাহলে কতটা মায়োপিক হাইপারমেট্রোপিক হলো? ঠিক আছে,
তাহলে 20 সেখান থেকে এক্সট্রা তাকে প্লাস পাওয়ার অ্যাড করতে হবে। তাহলে লেন্সে যদি ট্রমা হয় তাহলে কি কি হয়? প্রথম কি বললাম? ক্যাটারাক্ট, তারপরে ইনডিউসড অ্যাস্টিগম্যাটিজম, মায়োপিয়া হতে পারে, হাইপারমেট্রোপিয়া হতে পারে, আর কিছু হতে পারে। এখান থেকে বলা হলো তোরা সবাই লেন্স মতো লেন্সের পজিশনেই আছিস, বলা হলো যাও দরজা থেকে বেরিয়ে যাও, গিয়ে দরজাটা বন্ধ করে দিলাম। তাহলে কি করবি তোরা? ভেঙে ফেলবি? ফেলবি না? তো জোর নেই তাই ভাঙবি না, যাদের জোর আছে তারা নিশ্চয়ই ভাঙবে। তো এখানটায় যখন বলা হলো লেন্সটাকে বেরিয়ে যেতে, লেন্সটাকে বেরিয়ে যেতে বলা হলো, কিন্তু বেরোতে পারছে না, কোথায় গিয়ে তাহলে আটকাচ্ছে? এখানটায় ছিল আইরিসটা, এখানে ছিল লেন্সটা। সামনে যদি সরে আসে তাহলে কি কি নিয়ে সরবে? আইরিসটা চলে আসবে এখানে, আইরিসটা চলে আসবে এখানে, লেন্সটা চলে আসবে এখানে, তাই তো? পুরো জিনিসটাই সামনে চলে আসবে। বল আসবে কি? তাহলে গেলে প্রবলেমটা কি হবে? যখন সামনের দিকে যাচ্ছে, আরো সামনের দিকে চলে গেল, সামনে আছে আইরিসটা, দুদিকে আইরিস মানে চারদিকে আইরিস, তার সামনে কে আছে? অ্যান্টেরিয়র চেম্বার, জলের মধ্যে সাঁতার কাটতেই পারে, তার সামনে সাঁতার কেটে কেটে যখন আরো সামনে চলে গেল কে আছে? কর্নিয়ার কোন লেয়ারটা আছে? তুই পরের দিন থেকে শীর্ষাসন করে এই ক্লাসে বসে থাকবি। ভিতর থেকে আসছে এপিথেলিয়াম, তাহলে এন্ডোথেলিয়ামটার সঙ্গে এটা অ্যাটাচড হয়ে যাচ্ছে, এন্ডোথেলিয়ামের সঙ্গে লেগে যাচ্ছে। তাহলে প্রবলেম কোথায় কোথায় হতে পারে? ইম্পর্টেন্ট স্ট্রাকচার যেটা অ্যান্টেরিয়র চেম্বারের সারাউন্ডিংসে আছে, সামনে আছে এন্ডোথেলিয়াম, পিছনে আছে আইরিস, চারদিকে কে আছে? চারদিকে পিছন দিকে আছে আইরিস, সামনের দিকে আছে কর্নিয়া, আর এই কোনটায় কে আছে? এই চারদিকে এই কোনটায় কে আছে? অ্যান্টেরিয়র চেম্বারের অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল থেকে কি কি ড্রেন হয়? অ্যাকুয়াস ফ্লুইড ড্রেন হয়। কি কি স্ট্রাকচারের মধ্যে দিয়ে যায়? ট্রাবিকুলার মেসোয়াক্স, লেমস ক্যানেল বা আরো কিছু কিছু আছে যেগুলো মনে রাখবি। তো ওই স্ট্রাকচারগুলোই প্রবলেম হবে। যখন জিনিসটা দিয়ে, এটা আমার অ্যান্টেরিয়র চেম্বার, এই আইরিস ছিল, কর্নিয়া ছিল, এখানে অ্যাঙ্গেলটা ছিল, এটা যখনই সামনে চলে গেল, আর কি অ্যাকুয়াস বাইরে যেতে পারছে? তাহলে অ্যাকুয়াসটা কোথায় যাবে? ভিতরে। এখান থেকে ফর্ম হচ্ছিল, হয়ে আস্তে আস্তে ভিট্রিয়াস ক্যাভিটিতেই চলে এলো, অ্যান্টেরিয়র চেম্বারে যাওয়ার প্রশ্নই নেই। তাহলে আস্তে আস্তে আইওপি বাড়তে থাকছে। আইপি বাড়লে কি হবে? অপটিক নার্ভটা ড্যামেজ হয়ে যাবে, ঠিক আছে? আর যদি কর্নিয়ার অ্যাঙ্গেলে, কর্নিয়াতে এন্ডোথেলিয়ামে টাচ করছে, তাহলে কি প্রবলেম হবে? এন্ডোথেলিয়াম টিস্যু পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায়। যদি একবার ড্যামেজ হওয়া শুরু হয় তাহলে পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যাবে, এবং সেটার রিজেনারেশন একটুও হবে না, ঠিক আছে? তাহলে লেন্সের থার্ড প্রবলেম কি হলো? ক্যাটারাক্ট, তারপরে হলো রিফ্র্যাক্টিভ এরর, থার্ড কি হলো? যদি অ্যাঙ্গেল ব্লক করে দেয় তাহলে গ্লকোমা, যদি এন্ডোথেলিয়ামকে খারাপ করে দেয় তাহলে বল, তাহলে কর্নিয়াটা আস্তে আস্তে পুরোপুরি ওপেক হয়ে যাবে, ঠিক আছে? এটা হয়ে গেল মোটামুটি লেন্সের সবকিছু শেষ। এবারে লেন্সটা, সরি আরেকটা বাকি আছে। এবার লেন্স যদি পোস্টেরিয়র চেম্বারে পড়ে যায়, সরি পোস্টেরিয়র সেগমেন্টে নিচে পড়ে যায়, তাহলে কি প্রবলেম হবে? এক নম্বর প্রবলেম যেটা বললি যে হাইপারমেট্রোপিক হয়ে যাবে। দু নম্বর আর কিছু হতে পারে? মেঝেতে গড়াগড়ি খাচ্ছে, কিছু প্রবলেম হবে? এই মেঝেটা যখন ফার্স্ট ইয়ারে তোরা মানে তোদের দাদারা এসেছিল, দিদিরা এসেছিল, তখন আরো বেশি চকচকে ছিল, এখন ঘষে গেছে। তাহলে কি প্রবলেম হবে রেটিনাতে? রেটিনার সঙ্গে লেগে আছে পোস্টেরিয়র ভিট্রিয়াস মেমব্রেনটা, সেটা ডিট্যাচড হয়ে যাবে। রেটিনাতে ওই জায়গাতে ইডিমা হতে পারে। পেশেন্ট যখন শোবে চিত হয়ে, তখন কোন জায়গায় থাকবে লেন্সটা? ম্যাকুলাতে।
তাহলে ম্যাকুলাতে ইডিমা হতে পারে, যেটা ইম্পর্টেন্ট। অন্য জায়গায় রেটিনাতে ইডিমা হয়েছে, পেশেন্ট কিচ্ছু বুঝতে পারবে না, ম্যাকুলাতে ইডিমা হলে বুঝতে পারবে। বা যখন ভিট্রিয়াস মেমব্রেনটাকে ধরে টানা হেঁচড়া করবে, ধর অনেকদিন থেকে পেশেন্ট ধরে নেয়, অনেকদিন ধরে পেশেন্ট বসেছিল, সন্ন্যাসী আছে, সাধু ধ্যান করছিল, অনেকদিন থেকে বসেছিল, তো নিচের দিকে অ্যাডহেয়ার হয়ে গেছে ভিট্রিয়াসের সঙ্গে। যখন সে এবার পরের দিন শিব ঠাকুর এসে দেখা দিয়ে দিয়েছে, এবার শুতে যাবে, তো গিয়েছে শুয়ে এদিকে, তো ভিট্রিয়াস মেমব্রেন গুলো টেনেছে, টানতে এদিকে ডিটাচ হয়ে গেছে রেটিনা। তাহলে কি হলো না, রেটিনাল ডিট্যাচমেন্ট বা রেটিনাল ইডিমার চান্স বেশি থেকে গেল। ঠিক আছে, এটা হলো গিয়ে লেন্সের ব্যাপারটা কমপ্লিট। এই যে লাস্টে যেটা বললাম ভিট্রিয়াস মেমব্রেনের সঙ্গে অ্যাডহেয়ার হয়েছিল, এই জিনিসটা মাথায় রাখবি নেক্সট পড়ার জন্য। এবারে লেন্সের পিছনে নেক্সট কে আছে? লেন্সের পিছনে কে আছে? এই ছবিটা আবার মুছে দিলাম। এখানে লেন্স ছিল, লেন্সের পিছনে কে আছে? হ্যাঁ, লেন্সের পিছনে একেবারে রেটিনা আছে। আমার পরে কে আছে? আমার পরে কে আছে? এরা না, আমার মাঝখানে এই হাওয়াটা আছে। এই হাওয়াটা কে? এখানে হচ্ছে ভিট্রিয়াস। ভিট্রিয়াসটা অ্যাকচুয়ালি কি জিনিস? ভিট্রিয়াসের একটু হালকা অ্যানাটমি পড়ে নে। এইখানে আছে হচ্ছে কোরয়েডের পার্স প্লাইকাটা, এখানে পার্স প্ল্যানা, তারপরে আছে কোরয়েড, তার উপরে আছে রেটিনা, যেটা এখানে এসে শেষ হয়ে গেছে। রেটিনাটা পার্স প্ল্যানায় এসে শেষ হয়ে গেছে। ঠিক আছে, এবার ভিট্রিয়াসটা হচ্ছে একটা বেলুনে ভরা জেলির মতো। বেলুনটা কোথায় কোথায় অ্যাটাচড আছে? একদম সামনে লেন্সের পোস্টেরিয়র ক্যাপসুলের সঙ্গে, তারপরে পার্স প্লাইকাটার সঙ্গে, তারপরে পার্স প্ল্যানার সঙ্গে, তারপরে এদিকে রেটিনার সঙ্গে, উল্টো দিকেও সেম, এবং পোস্টেরিয়রলি অপটিক ডিস্কের সঙ্গে খুব টাইটলি অ্যাটাচড আছে। এখানে ম্যাকুলা আছে, ধরে নে এখানে ম্যাকুলা আছে, ম্যাকুলার সঙ্গেও টাইটলি অ্যাটাচড আছে, এবং সব থেকে টাইটলি অ্যাটাচড আছে এই পার্স প্ল্যানা আর পার্স প্লাইকাটা এই জায়গাটায়। ঠিক আছে, তো পার্স প্ল্যানার জায়গায়, পার্স প্লাইকাটার জায়গায় এবং পোস্টেরিয়র ক্যাপসুলে এবারে যখন ভিট্রিয়াসে কোনো ট্রমা হলো, ইউজুয়ালি হয় কি কনটুশন টাইপের হলো, এই দিক থেকে হলো, ওদিক থেকে হলো, চারদিক থেকে একটা প্রেসারের ডিসব্যালেন্স হয়ে গেল। ডিসব্যালেন্স হলে কি হয়, এই যে বডিটা আছে, বডিটা এদিক ওদিক হয়ে গেল। যদি নিচের দিকে নেমে যায় তাহলে ওই ছিঁড়ে গেল। তো এই যে ছিঁড়ে গেল, যদি শুধু ভিট্রিয়াস বডিটা ছিঁড়লো তাহলে কোনো অসুবিধা হয় না, কারণ ভিট্রিয়াসের বডি ছিঁড়লো, ছিঁড়ে সেটা ভিতরে পড়ে গেল, কোনো অসুবিধা নেই। কিন্তু তার দেওয়ালে কে লেগে আছে? রেটিনা লেগে আছে। রেটিনাতে যদি রেটিনার অ্যাটাচমেন্টটাও যদি একসঙ্গে ছিঁড়ে চলে আসে, এই জায়গার রেটিনাটা যদি এরকম পাঞ্চ আউট হয়ে যায় তাহলে ওটা চলে এলো। কি প্রবলেম হবে তাতে? ভিট্রিয়াসটা তো জেলি টাইপের জিনিস, কিন্তু যখনই এক জায়গায় ওপেনিং পেলো, জেলিটা ওই জায়গায় লিকুইফাই হয়ে, ভিট্রিয়াস বডিটা যেহেতু ডিস্টার্বড হয়ে গেছে, জেলিটা ওখান থেকে লিকুইফাই হয়ে রেটিনার ভিতরে ভিতরে চলে আসবে। ঠিক আছে, ভিট্রিয়াসটা এরকম জেলি ছিল, এখান থেকে লিকুইফাই হয়ে রেটিনার ভিতরে ভিতরে চলে এলো, রেটিনাটা তখন কি হবে, এরকম উঠে চলে এলো। সেই সিচুয়েশনটাকে কি বলে? বলো, এই সিচুয়েশনটাকে কি বলে? রেটিনা উঠে গেল, ডিট্যাচ হয়ে গেল, রেটিনাল ডিট্যাচমেন্ট। ঠিক আছে, তাহলে ভিট্রিয়াসে যদি কোনো জোরে ট্রমা আসে, অনেক জোরে ট্রমা এলে তবে ভিট্রিয়াসে লাগে, সেক্ষেত্রে কি হবে, ভিট্রিয়াস ডিট্যাচমেন্ট হওয়ার, রেটিনাল ডিট্যাচমেন্ট হওয়ার চান্স থাকে। বা যদি রেটিনাল ডিট্যাচমেন্ট নাও হয়, পেশেন্ট ধর আর্লি স্টেজে তোর কাছে চলে এসছে, তাহলে তুই কিভাবে বুঝবি যে ফিউচারে ভিট্রিয়াস রেটিনাল ডিট্যাচমেন্ট হওয়ার চান্স আছে কিনা? তখন তোকে এই জায়গাটা খুঁজতে হবে যে কোনো জায়গায় কোনো টিয়ার হয়েছিল কিনা ডিউরিং ট্রমা। ঠিক আছে, ট্রমার সময় কোনো ইয়ে হয়েছিল কিনা এটা তাহলে খুঁজতে হবে। তাহলে এইটা খোঁজার জন্য কোন ইনভেস্টিগেশন ইউজ করা হয়? ফান্ডোস্কোপি অনেক কিছু মেশিন দিয়ে করা হয়। কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে বল একদম পেরিফেরি দেখা যায়? একমাত্র ইনডিরেক্ট অপথ্যালমোস্কোপি দিয়ে। তোদের সিনিয়রদের কোশ্চেন পড়েছিল যে কেন আমি ট্রমাতে ইনডিরেক্ট অপথ্যালমোস্কোপি ইউজ করব, এই একটাই কারণ যে
পেরিফেরিতে কোনো টিয়ার আছে কিনা দেখার জন্য, ঠিক আছে। এবার ভিট্রিয়াসে ইনজুরি হলে এটা হলো একদম ম্যাসিভ ট্রমা, সব থেকে ইম্পর্টেন্ট ট্রমা এবং কমনও। এবার যদি ধর হালকা কোনো ইনজুরি হলো তাহলে কি কি প্রবলেম হতে পারে? আগে যা যা বললাম, ভিট্রিয়াসটাই ডিট্যাচ হয়ে যেতে পারে। এই যে ডিস্ক থেকে ডিস্কে অ্যাটাচমেন্ট ছিল, এই ডিস্কে অ্যাটাচমেন্ট ছিল, ডিস্ক থেকে ওটা সরে এলো, ডিস্কে এরকম একটা অ্যানুলার অ্যাটাচমেন্ট থাকে, অ্যানুলটা ডিস্ক থেকে সরে এলো, ডিস্কের সামনে ওটা চলে এলো। যখনই সামনে চলে এলো ভিট্রিয়াস ক্যাভিটির মধ্যে, তাহলে যখন লাইট আসছে ওই জিনিসটা সামনে এরকম নড়ানড়ি করছে। যখন আমি দেখছি ম্যাকুলা দিয়ে, দেখবো সামনে এরকম একটা শ্যাডো দেখা যাচ্ছে। কি কালারের শ্যাডোটা দেখা যায় ইউজুয়ালি? বল, লাইটের ব্যাকগ্রাউন্ড থাকলে সামনে যদি এরকম একটা কোনো অ্যানিউল থাকে বা যে কোনো একটা অপেসিটি থাকলো, সেটা কি কালারের আসে? ব্ল্যাক। তাহলে ব্ল্যাক কালারের মোবাইল একটা শ্যাডো সে দেখতে পাবে। যদি সে এদিকে চোখটা ঘোরায় এদিকে যাচ্ছে, এদিকে চোখ ঘোরালে এদিকে যাচ্ছে, ঠিক আছে। ওই যেটাকে কি বলে, কন্ডিশনটাকে, চোখের সামনে কিছু নড়ছে, সেটাকে বলা হয় ফ্লোটার্স, ঠিক আছে, ফ্লোটার্স। ঠিক আছে। আর আরেকটা প্রবলেম হতে পারে ভিট্রিয়াসে, সেটা কি? ভিট্রিয়াসটাও লেন্সের মতো ট্রান্সপারেন্ট জিনিস। ভিট্রিয়াসেও অনেকগুলো কোলাজেন ফাইবার, প্রোটিন ফাইবার সবকিছু থাকে। তাহলে এখানেও যখন ট্রমা হবে তখন এটাও ওপেসিটিটা হ্যাম্পার হতে পারে। কিন্তু এখানে ওপেসিটিটা ক্যাটারাক্টের মতো হয় না, তার কারণ হলো এটা একটা সলিড জিনিস। এখানে ওপেক হলো তো এটা এখানেই থেকে গেল। এখানে যদি কোনো ওপেসিটি থাকে সেটা এখানেই থেকে গেল, সেটা চারদিকে ছড়িয়ে যাবে না বা নিচের দিকে থিতিয়ে পড়বে না। কিন্তু ভিট্রিয়াসে যদি কোনো ওপেসিটি হয়ে যায়, ভিট্রিয়াসটা অ্যাকচুয়ালি ইয়ং এজে জেলি টাইপের থাকে, কিন্তু ট্রমা আসছে বা ওল্ডার এজে এটা আস্তে আস্তে লিকুইফাই হয়ে যায়। তো যখন একটা ট্রমা হলো, এখানে একটা ভিট্রিয়াস ধর ভিজুয়াল অ্যাক্সিসই ছিল যেটা ডিজেনারেটেড হয়ে গেল, সেটা এখানে থাকবে না, আস্তে আস্তে পুরো ভিট্রিয়াসটাই লিকুইফাই হয়ে গেল। তো এটা আস্তে আস্তে চারদিকে ঘোরাঘুরি করবে, জাস্ট যখন পেশেন্ট চোখ নাড়াবে সামনে আসতে পারে। অনেকে সেটাকে অ্যাভয়েড করে দিতে পারে, অনেকে সেটাকে প্রবলেমও বলে এবং সেটাকে বলা হয় ফ্লোটার্স, ঠিক আছে। এটা হলো গিয়ে ভিট্রিয়াসের প্রবলেম। এবার চলে আয় ভিট্রিয়াসের পরে কি আছে বল? রেটিনা আছে। এবার রেটিনা হচ্ছে একটা ডেলিকেট স্ট্রাকচার। এটার প্রবলেম হলে খুব আস্তে আস্তে হয় বা হঠাৎ করে হয়ে যেতে পারে। হঠাৎ করে কি হতে পারে? ডিট্যাচমেন্ট হয়ে যেতে পারে। বাকি যে প্রবলেমগুলো ওগুলো ধীরে সুস্থে হয় এবং ওটা একটু খেয়ে দিয়ে নাদুস নুদুস হওয়া পাবলিক এবং একদম ট্রমা সহ্য করতে পারে না। হালকা মারলো, বিশেষ করে মেয়েদের মতো, হ্যাঁ বাবা আমার গায়ে হাত তুলেছে, সুতরাং সেটা হবে না। তো তারা কি করে? গুস্সা হয়ে বসে থাকে। আচ্ছা, রেটিনাল লেয়ার গুলো কেউ বলতে পারবি পরপর? বলতে পারবি কেউ? আমি বলতে পারবো, দুটো লেয়ার। একটা হলো ইনার রেটিনা, একটা হলো আউটার রেটিনা, ঠিক আছে। একটা হলো রেটিনাল নার্ভ ফাইবার, রেটিনাল যে পিগমেন্ট এপিথেলিয়াম গুলো, ওইটা আছে হচ্ছে মেনলি ম্যাকুলাতে। বাকি সব জায়গায় বাকি যে লেয়ার গুলো সেগুলো আছে। এই জায়গায় মেনলি আছে রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়ামটা মেনলি, ঠিক আছে। মেনলি মানে শুধু এই 10টা লেয়ারের মধ্যে শুধু ওই লেয়ারটাই ম্যাকুলাতে বেশি থাকে। বাকি জায়গাগুলোয় যে রেটিনাল নার্ভ ফাইবার লেয়ার, নিউক্লিয়ার লেয়ার, গ্যাংলিয়ন লেয়ার যাই যাই থাকে সবকিছু হচ্ছে এই চারদিকটায় আছে, যেটা এখানে কম আছে। আরপিইউ এখানে আছে কিন্তু এখানে কম আছে, এখানে বেশি আছে। তো আরপি যেটা বা আউটার রেটিনা যেটা, সেটা ব্লাড সাপ্লাই পায় কোরয়েড থেকে। আর ইনার রেটিনাটা ব্লাড সাপ্লাই পায় বা নিউট্রিশনের সাপ্লাই পায় ভিট্রিয়াস থেকে বা রেটিনাল যে আর্টারি ভেনগুলো আছে ওগুলো থেকে, ঠিক আছে। তাহলে রেটিনাতে যদি কোনো ইনজুরি হয় সেটা এফেক্ট করে ইনার রেটিনাকে, ভিতরের সাইডে যেটা ভিট্রিয়াসের সাইডে যে রেটিনাটা আছে সেটাকে এফেক্ট করে। করলে কি করে? মুখ ফুলিয়ে বসে থাকে, তাই তো? মুখ ফোলায় মানে কি? ইডিমা হয়ে বসে থাকে। ইডিমা হলে কি কালার হয়ে যায়? একটা ট্রান্সপারেন্ট জিনিস যখন ইডিমা হয় কি কালার হয় বল?
হলুদ? ইডিমা হয়েছে না জন্ডিস হয়েছে? লাল হয়? ইডিমা হলে লাল হয়? বল, ইডিমা হলে কি কালার হয়? তোদের কেউ বলতা টলতা কামড়ায়নি, মশা কামড়ায়নি, পিঁপড়ে কামড়ায়নি? পিঁপড়ে কামড়ালে কি হয়? প্রথমে লাল হয় না ফুলে যায়? তাহলে ফুলে যাওয়াটা যদি চোখে ফলে, একটা ট্রান্সপারেন্ট, যে চামড়ায় কাটলো, চামড়াটা আমার কালো, তোদের ঘর ফর্সা, এখানে কামড়ালে ফুলে যাবে। তো সেক্ষেত্রে লাল হওয়ার এটা পরে আসছে। লাল যদি ব্লিডিং হয় তবে সেখানে লাল হবে, কিন্তু যদি ব্লিডিং না হয় তাহলে সেখানে লাল হতে যাবে কেন? ইডিমা মানে কি? ব্লাড ভেসেল থেকে কোন জিনিসটা বেরোয়? আরবিসি বেরোয় না ওয়াটার উইথ প্রোটিন বেরোয়? ওয়াটার উইথ প্রোটিন। সেখানে লাল কালার আসছে কোত্থেকে? তাহলে ব্যাপারটা কি কালার হয়ে যাচ্ছে? এটা হোয়াইট কালার হয়ে যাচ্ছে। রেটিনার কালারটা কি? রেটিনা ট্রান্সপারেন্ট জিনিস, তাহলে সেটার কালারটা কি? কি কালারে দেখি আমরা? ওই জানলা থেকে বাইরের দিকে তাকা, কি কালার দেখতে পাচ্ছিস জানলাটার? বাইরে যেটা আছে সেটার কালার দেখতে পাচ্ছিস? কর্নিয়াটা কি কালার দেখিস? কালো। কর্নিয়াটাও ট্রান্সপারেন্ট, তো তাহলে কালো কেন দেখিস? পিছনটা আইরিশ আছে বলে। তাহলে রেটিনার পিছনে কি আছে? কোরয়েড আছে। কোরয়েডের কালারটা কি? লাল। তাহলে রেটিনাটা কি কালার দেখা যায়? হালকা লাল, কারণ আগে ট্রান্সপারেন্ট জিনিস আছে। রেটিনাটা তাহলে কি হলো? হালকা লাল কালার হয়ে গেল। এবার যখন এটা ইডিমা হলো, তাহলে এটা কি হবে? আরো হালকা লাল বা একটু সাদাটে টাইপের দেখতে হবে। আর কোন জায়গাটা এখানে সাদাটে টাইপের দেখতে হবে না? কোন জায়গাটা ব্লাড সাপ্লাই রেটিনা থেকে পায় না? আউটার রেটিনা। আউটার রেটিনা কোন জায়গাটায় বেশি আছে? এই ম্যাকুলাতে বেশি আছে। ঠিক আছে, ম্যাকুলাতে ইনার রেটিনা প্রায় থাকে না বললেই চলে। তোরা হয়তো ওসিটিতে দেখেছিস যে এই রকম একটা কার্ভ দেখা যায়। এটা হচ্ছে আউটার রেটিনা আর এটা হচ্ছে ইনার রেটিনা। একদম ম্যাকুলাতে শুধু আরপি গুলোই বেশি করে থাকে এবং এটা সাপ্লাই পায় কোরয়েড থেকে। তাহলে এই জায়গাটার কালার তখনও কি থাকবে? ডিপ রেড। পুরো জায়গাটা সাদা, মাঝখানে ডিপ রেড। এটাকে বলা হয় চেরি রেড স্পট। ঠিক আছে, আর এই চারদিকটা যে হোয়াইটিশ টাইপের হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় কমোসিও রেটিনি। কমোসিও মানে ইনফ্লামেশন হচ্ছে, সেখানে রেটিনাতে ইনফ্লামেশন হচ্ছে, সেটা ইডিমা হয়ে গেল। ঠিক আছে, তাহলে রেটিনাতে কি দুটো জিনিস হলো? কমোসিও রেটিনি, আর সেই সঙ্গে একই ফাইন্ডিংস, যেহেতু ম্যাকুলাটা ইনভলভ হয়নি, ম্যাকুলাটা কোরয়েড থেকে আসছে, সেই জন্য এটাকে বলছে চেরি রেড স্পট। ঠিক আছে, নেক্সট আর কি প্রবলেম হতে পারে? একটা জায়গায় ইডিমা হয়েছে, এই ধর রেটিনাটা কাট সেকশনে আঁকা, এটা এখানে ইডিমা হয়েছে, ইডিমা হয়ে এখানে অনেক জল জমে গেছে। ঠিক আছে, জলটা হতে পারে ডিফিউজ ইডিমা, মানে প্রত্যেকটা ইন্টারস্টিশিয়াল স্পেসে জল জমে আছে। আরেকটা হতে পারে ভ্যাকুয়াল হিসাবে জল জমে আছে। এরকম একটা ছোট্ট ভ্যাকুয়াল তৈরি করেছে, করে সেটা জল ভরে আছে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা কি হতে পারে ফিউচারে? ধর এরম চারদিকে এরম জলের ভ্যাকুয়াল তৈরি হয়ে আছে, এটা কি প্রবলেম করতে পারে? একটা কাঠের মধ্যে ধর ঘুণ ধরেছে, ঘুণ ধরে না ওই পোকায় খেয়ে নেয় না, ওই পোকা নাকি পোকা খেয়ে নেয়। তো খেয়ে নিলে কি হয়? জায়গাটা পাতলা হয়ে গেল, এই জায়গাটা পাতলা হয়ে গেল, এই জায়গাটা যখনই চাপবো কি হবে? ফেটে যাবে, ইজিলি ফেটে যাবে। তো ঠিক তেমনি এই জায়গাটা পাতলা হয়ে গেল, পাতলা হয়ে গেলে কি হবে? উপরে আছে কে? ভিট্রিয়াস মেমব্রেন। ভিট্রিয়াসটা যখনই টানলো, এই জায়গায় টিয়ার হয়ে চলে গেল। ঠিক আছে, এই জিনিসটা যদি ম্যাকুলাতে হয় তাহলে ইম্পর্টেন্ট। বাকি জায়গায় হলো এটা রেটিনাল ডিটাচমেন্ট কি করতে পারে? কারণ এটা একটা পার্শিয়াল থিকনেস গেছে, এটা রেটিনাল ডিটাচমেন্ট করতে পারে না। কিন্তু যদি এটা ম্যাকুলাতে করে তাহলে কি প্রবলেম হবে? এই জায়গাটা উঠে চলে গেল, ওখানে আছেই শুধু রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম গুলো, রড আর কোন গুলো।
তাহলে তার মধ্যেই যদি এতটা অংশ চলে গেল তাহলে কি বেঁচে থাকলো? গলা কাটা আর পি গুলো, ঠিক আছে? রেটিনাল পিগমেন্ট হাফ কেটে গেল, হাফ পড়ে রইলো, তাহলে সেটা কি কোনো কাজে লাগবে? আর কাজে লাগবে না। তাহলে দেখাচ্ছে কেমন, এইরকম করে এলো, এরম থাকার কথা ছিল, সেটা এবারে এই জায়গাটা কেটে গেল, গিয়ে এরকম হয়ে গেল, এই জায়গায় জাস্ট কোরয়েড পড়ে আছে, ঠিক আছে? তাহলে ম্যাকুলাতে জাস্ট কোরয়েড পড়ে আছে, লাইট আসছে, এসে কোরয়েডে পড়ছে, বলছে ভাই আমার কাছে ফেলে লাভ কি, আমি কিছু করতে পারি না। তাহলে এখানে কি প্রবলেম হলো? এটাকে বলা হয় ম্যাকুলার হোল। যেটা কিসের থেকে হলো? রেটিনাতে যে ইডিমা হয়েছিল, সেই ইডিমাটা ফিউচারে গিয়ে ম্যাকুলার হোল তৈরি করলো। এটা কিন্তু ইমিডিয়েটলি হচ্ছে না। সেই জন্য তাহলে কি দরকার? পেশেন্টকে তুই ম্যাকুলার হোল হচ্ছে কিনা ধরবার জন্য কি করতে বলবি? হ্যাঁ, ফান্ডোস্কোপি কবে করতে বলবি? যেদিন ট্রমা হয়েছিল তার পরের দিন, না আর কবে? অনেক দিন পরে। সুতরাং রেগুলার ফলো আপটা ট্রমার ক্ষেত্রে জরুরি। আর আরেকটা জিনিস রেটিনায় যেটা বললাম, যে ট্রমার জন্য ভিট্রিয়াসে যদি রেটিনাকে নিয়ে চলে আসে তাহলে রেটিনাল ডিট্যাচমেন্ট, রেটিনাল টিয়ার, সেখান থেকে রেটিনাল ডিট্যাচমেন্ট হতে পারে। আর হলো এই কমোসিও রেটিনি, আর তার থেকে হচ্ছে ম্যাকুলার হোল। আচ্ছা, হোল আর সিউডো হোল দুটো জিনিস আছে। সিউডো হোল মানে হলো পার্শিয়াল থিকনেস কেটে গেছে, এইটুকু কেটে গেছে, এইটুকু আছে। আর হোল মানে হলো পুরোটাই কেটে গেছে, ঠিক আছে? সিউডো হোল মানে হাফ কেটেছে, ট্রু হোল বলে না, এমনি ম্যাকুলার হোল বলে, সেটা মানে হচ্ছে পুরো রেটিনাটা কেটে গেছে, ঠিক আছে? এটা হলো ম্যাকুলার প্রবলেম, সরি রেটিনার। এবারে কি আসছে? কোরয়েড। কোরয়েডে কিছু হলে কি প্রবলেম হয়? আচ্ছা দাঁড়া, আরেকটা জিনিস বলা হয়নি। রেটিনাতে যদি কোনো ব্লাড ভেসেলস কেটে গেল, জাস্ট অন্য আর কিচ্ছু হয়নি, জাস্ট এইখানে একটা ব্লাড ভেসেলস আছে, সেটা কেটে গেল, তাহলে কি হবে? ভিট্রিয়াসটা লাল হয়ে যাবে। এবারে ভাব, আমার ধর একটা আমি ইয়ে পড়েছি, উইন্ড চিটার যেগুলো আছে ওগুলো পড়ে আছে, তারপরে আমাকে কেউ গুলি করেছে, যেটা হচ্ছে উইন্ড চিটারের ভিতর থেকে, তাহলে যে ব্লাডটা বেরোবে সেটা কি উইন্ড চিটার বাইরে থেকে বাইরে চলে আসবে? তাহলে উইন্ড চিটার ভিতরে থাকবে। উইন্ড চিটারটা এখানে কে? ভিট্রিয়াসের যে বডি, পোস্টেরিয়র ভিট্রিয়াসটা, সেইটা। যদি পোস্টেরিয়র ভিট্রিয়াসটা অ্যাটাচ থাকে, পোস্টেরিয়র ভিট্রিয়াসটা এখানে অ্যাটাচড আছে, তাহলে ব্লাডটা এখান থেকে বেরোচ্ছে, বেরিয়ে এইটুকু জায়গায় জমা হলো, ঠিক আছে? ব্লাডটা এর চারদিকে বেরোলো, বেরিয়ে এইটুকু জায়গায় জমা হলো। কিছুদিন পরে ব্লাড সেলগুলো নিচের দিকে চলে এলো, আর উপরের দিকে সেরাম না প্লাজমা কি বলিস, সেইটা এখানে পড়ে রইল, ঠিক আছে? তাহলে এটাকে কি টাইপের দেখতে হলো? চাঁদের মতো। তো ডাক্তাররা কাব্য কম পড়ে, নৌকায় ঘুরতে যায়, তো নাম দিয়েছে বোট শেপেড হেমারেজ, ঠিক আছে? বোট শেপের যদি কোনো হেমারেজ থাকে, তার মানে সেটাকে কি বলা হয়? রেটিনাতে হেমারেজ হলো না, এটা রেটিনার আগে হেমারেজ হলো না, রেটিনার পিছনে হেমারেজ হলো? রেটিনার আগে। ভিট্রিয়াস মেমব্রেনটা কোথায় আছে? ভিট্রিয়াস মেমব্রেন আর রেটিনার মধ্যে হলো। রেটিনার ব্লাড ভেসেলসই কেটেছিল, কিন্তু কেটে ব্লিডিংটা সামনে চলে গেল, সেই জন্য এটা ভিট্রিয়াসের মধ্যে, মানে ভিট্রিয়াস ক্যাভিটিতে এলো না, ভিট্রিয়াস মেমব্রেন আর রেটিনার মধ্যে চলে এলো। এটাকে বলা হয় প্রি রেটিনাল হেমারেজ, ঠিক আছে? এটার ইম্পর্টেন্ট কোথায়? এটা তো কিছুদিন পরে আপনি ডিজলভ হয়ে যাবে, তো। কিন্তু ডিজলভ হয়ে যাওয়ার পরে ধর এখানে একটা এরকম হেমারেজ হয়েছিল, ম্যাকুলাতে হেমারেজ হয়েছিল, তুই ওয়েট করলি যে অটোমেটিক ডিজলভ হয়ে যাবে। ডিজলভ হয়ে যাওয়ার পরে দেখলি সেখানে একটা ম্যাকুলার হোল পড়ে আছে, যেটা 1 মাস পুরানো, কারণ 1 মাস আগে হয়েছিল, ডিজলভ হয়ে গেল, 1 মাস লাগলো। 1 মাসের পুরানো একটা ম্যাকুলার হোল, আর কোনো ট্রিটমেন্ট করে লাভ নেই, কারণ আর তার কোনো ইমপ্রুভমেন্ট হবে না। 1 মাস আগে যদি ট্রিটমেন্ট করতিস তাহলে কাজে দিত। তাহলে কি এটার ইমিডিয়েট ড্রেন কখন দরকার? যদি এটা ম্যাকুলার উপরে হয়। যদি ম্যাকুলার উপরে না হয়ে অন্য কোথাও হয়, তাহলে আমরা ওয়েট করতে পারি। এটাকে ড্রেন করবি কি করে? খুব সহজ। ভাব ওখানে একটা ঘটোৎকচ দাঁড়িয়ে আছে, তার পেটে একটা ফোঁড়া হয়েছে, ফোঁড়াটা কিভাবে ফাটাবি? তীর মেরে দিবি, তাই তো? চোখের ভিতরে কি তীর মারে লোকে ইউজুয়ালি? বল।
লেজার। যেখানেই হবে, যা হবে, যেটা মাথায় আসবে না সেটা হচ্ছে একটাই উত্তর, লেজার। ঠিক আছে, তাহলে লেজার করে কি করবি, এই জায়গায় একটা ফুটো করে দিবি, দিলে কি হবে, ব্লাডটা চলে আসবে। কোথায় চলে আসবে, ভিট্রিয়াস ক্যাভিটির মধ্যে। ভিট্রিয়াস ক্যাভিটিতে ঘোরাঘুরি করুক না, আমার কি এসে যায়, অপারেশন তো করতে হচ্ছে না, অপারেশন করার হাত থেকে বেঁচে গেল। তাহলে এটাকে তুই রেখে দিতে পারিস, যদি অন্য কোথাও হয়, যদি এখানে হয় তাহলে সেটা ট্রিট করতে হবে। এবারে ব্লাডটা বেরোলো, বেরিয়ে রেটিনার লেয়ারের মধ্যেই চলে গেল। ঠিক আছে, রেটিনার টাইট লেয়ার, খুব বেশি ডিসপ্লেস করতে পারে না, কিন্তু স্প্রেড একটু বেশি হয়ে যায়। সেক্ষেত্রে তোকে দেখতে হবে যে অন্য কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, যদি না থাকে তাহলে ওয়েট অ্যান্ড ওয়াচ, যদি কিছু অ্যাবনর্মালিটি থাকে তাহলে সেই হিসাবে ডেফিনিটিভ ট্রিটমেন্ট করতে হবে। ঠিক আছে, আর আরেকটা হয় সাব রেটিনাল হেমারেজ। সেটা কি, নাম শুনেই বোঝা যাচ্ছে, রেটিনা আর কোরয়েডের মাঝখানে, রেটিনা আর কোরয়েডের মাঝখানে যদি কোনো ব্লিডিং হয় সেটা করবে সাবরেটিনাল হেমারেজ। ইউজুয়ালি কোথায় ইনজুরি হলে সাবরেটিনাল হেমারেজ হতে পারে, কোরয়েডে না রেটিনাতে? যেখানে ব্লাড বেশি আছে। কোথায় ব্লাড বেশি আছে, কোরয়েডে ব্লাড বেশি আছে। তাহলে কোরয়েডে যদি কোনো ইনজুরি হয় সেটা ইউজুয়ালি সাবরেটিনাল হেমারেজ তৈরি করে। সেটা কেমন দেখতে হবে, এই ছবিটা হচ্ছে ওসিটি, এরাম, এটা হচ্ছে কোরয়েড থাকার কথা, এটা রেটিনা থাকার কথা। তো সেখানে কি হবে, এই ব্লাড ভেসেল, ব্লাডটা এইখানটায় জমা হয়ে যাবে, রেটিনাটা একটু এরকম টোটালটাই উঠে যাবে, আর নিচে এখানে এরকম ব্লাড জমা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, রেটিনার মধ্যে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট আছে, এখন হয় না কারণ এখন আগে থেকেই পুলিশে ধরে নিয়ে চলে যায়, সেটা হলো সেকেন্ড বেবি সিনড্রোম। সেকেন্ড বেবি সিনড্রোম মানে কি, নামটা শুনে বল কেউ, কারোর ঘরে একটা বাচ্চা হয়েছে, যার বাচ্চাদের উপরে অত্যাচার করতে খুব ভালো লাগে, তো সে কি করবে, চুলটা বেশ বড় বড় রেখেছে, মানত করা আছে 6 মাস পরে কাটবো, চুলের মুঠি ধরে নাড়া দেবে, দিলে কি হবে, তোর হয়নি, হয়েছে, সবারই হয়েছে, আমাদের কম হয়েছে, কারোর বেশি হয়েছে। যাদের বেশি হয় তাদের কি প্রবলেম হয়, চুলের মুঠি ধরে যদি বেশি নাড়া দেয় বা মাথা ধরে এরকম ছুঁড়ে মারলো, দেয়ালে ইয়ে হয়ে গেল, সেক্ষেত্রে কি হবে, আর ডিট্যাচমেন্ট হতেও পারে, কিন্তু তার আগে মানে এটা তো বাবা মা, হ্যাঁ ঠিক আছে, অতটাও ডেঞ্জারাস নয়, আস্তে আস্তে মারে। তো কি হয়, প্রত্যেকবারে একবার করে, যতবার এরকম করে মাথা নাড়াচ্ছে ততবার একবার করে রেটিনাতে ব্লাড বেরোচ্ছে, হয় প্রি রেটিনাল হেমারেজ হচ্ছে বা ইন্ট্রারেটিনাল হেমারেজ হচ্ছে। ঠিক আছে, তার মানে কি, ধর 10 বার, প্রত্যেক মাসে একবার করে মারে, প্রত্যেক মাসে না, ধর প্রত্যেক সপ্তাহে একবার করে মারে। পেশেন্ট এলো তোর কাছে 1 মাস পরে, বাচ্চাটা এলো, বাচ্চাটার তাহলে কটা হেমারেজ দেখতে পাবি, হেমারেজ কি আস্তে আস্তে বিভিন্ন সময়ে ডিজলভ হয়ে যায়, সময়ের সঙ্গে ডিজলভ হয়ে যায়। একদম প্রথমে যখন আসছে তখন ব্রাইট রেড, আস্তে যখন পরের দিকে আসছে তখন একটু ব্ল্যাকিশ টাইপের হয়ে যাচ্ছে, তারপরে ডিজলভ হয়ে যাচ্ছে যখন একদম নর্মাল রেটিনা হয়ে যাচ্ছে। তাহলে তুই পুরো রেটিনাতে 4টে টাইপের হেমারেজ দেখতে পাবি, এটা একদম ব্রাইট রেড, এটা একদম ব্রাইট রেড, এখানে একটু হিমোগ্লোবিন গুলো ডিজলভ হয়ে গিয়ে কি সমস্ত বলে ইয়েলোইশ টাইপের, মিথ হিমোগ্লোবিন না কি একটা করে ভুলে গেছি, এই জায়গাটা ধর একটা ব্ল্যাক হয়ে আছে। বিভিন্ন স্টেজের হেমারেজ দেখতে পাবি, বিভিন্ন স্টেজের। তার মানে কি না, ওটা একটা স্টেজেই হয়নি, একটা ট্রমা দিয়ে হয়নি, অনেকগুলো ট্রমা দিয়ে হয়েছে। ঠিক আছে, এটাকে বলে সেকেন্ড বেবি সিনড্রোম। আচ্ছা, এরপরে হচ্ছে কোরয়েড। কোরয়েডে এলে কি হবে, কোরয়েডে কি আছে, একটাই জিনিস আছে, ব্লাড আছে। তো যেখানে ইনজুরি করো ব্লাড বের করে দেবো। যদি সামনে হয়, যদি রেটিনা টিয়ার হয়ে যায়, মানে কোরয়েডের সঙ্গে যদি, মানে অ্যান্টেরিয়র কোরয়েডে যদি টিয়ার হয় তাহলে সেটা সাবরেটিনাল হেমারেজ করবে। যদি এদিকে স্ক্লেরা ডিসরাপ্ট হয়ে যায় তাহলে কি করবে, ব্লাডটা কোথায় চলে যাবে, সাবটেনন স্পেসে। সাবটেনন স্পেস, স্ক্লেরার চারদিকে ছিল টেনন মেমব্রেন, টেনন লেয়ার, ওই টেনন স্পেসে এটা চলে যাবে। ঠিক আছে,
তাহলে এটার প্রবলেম কি? ব্লাড চলে যাবে, ব্লাড 1 মাস পরে ডিসলভ হয়ে যাবে, তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা তখন হবে নিওভাস্কুলারাইজেশন। সেটা হবে 3 মাস পরে, ওই জায়গাটায় ব্লাড মানে অ্যাট্রফি হয়ে গেছিল, অ্যাট্রফি নয়, ওই জায়গায় আরে ব্লাড কম যাওয়াটাকে কি বলে, হাইপক্সিয়া হয়ে গেছিল। হাইপক্সিয়া হয়ে সেখানটায় ভাস্কুলার গ্রোথ ফ্যাক্টর গুলো তৈরি হয়ে গেছে, হয়ে নিউ ভেসেলস তৈরি করে দিয়েছে। নিউ ভেসেলস তৈরি করে দিলে কি প্রবলেম হবে? ট্রমা হয়েছিল একবার, আর নিউ ভেসেলস তৈরি হলো, বারবার ব্লিডিং হবে, কোনো ট্রমা ছাড়া বারবার ব্লিডিং হবে নিওভাস্কুলেশন যদি হয়ে যায়। ঠিক আছে, এরপরে স্ক্লেরা, স্ক্লেরাল রাপচার হলো ঠিক সেম, স্ক্লেরা গেলে ক্লোরাইডটাও একটু না একটু যাবে, সেম জিনিস হবে, এবং যখন হিলিং হবে নিওভাস্কুলারেশনের প্রবলেম হতে পারে। এবারে বল আর কোন স্ট্রাকচার বেঁচে আছে? আর কোন স্ট্রাকচার বেঁচে আছে? অপটিক নার্ভ এবং অপটিক নার্ভের হেড। অপটিক নার্ভের হেড মানে কি? অপটিক ডিস্ক। অপটিক ডিস্কটা যদি যায় তাহলে কি প্রবলেম হবে? বল। কান ধরে টানছে, আমি কানটাই কেটে দিলাম, তাহলে কি হবে? যা টানা সে টানবে, লাইটটা এখানে ইলেকট্রিক ইম্পালসে তৈরি হয়েছিল, এখানেই থেকে যাবে, কান থেকে আর যেতে পারবে না। ঠিক আছে, তাহলে সেটা তুই কিভাবে বুঝবি যে অপটিক নার্ভটা গেছে কিনা? পেশেন্টের চোখে টর্চ মেরে বুঝতে পারবি। লাইট রিফ্লেক্স, ভেরি গুড। লাইট রিফ্লেক্সে কি প্রবলেম হবে বল? পিউপিলারি রিফ্লেক্স হবে না, যাই হোক পিউপিলারি রিফ্লেক্সটা হবে না, এবং ভিশন কত হবে? ভিজুয়াল অ্যাকিউটি কত হবে? অপটিক নার্ভটাই যদি খারাপ হয়ে যায়, পিএল নেগেটিভ, পুরো ব্লাইন্ড, যদি টোটালি অ্যাভালসড হয়ে যায় তাহলে পিএল নেগেটিভ। যদি হাফ হয় তাহলে ভালো, একটু ভালো থাকবে, যদি পুরো যায় তাহলে পুরোটাই খারাপ হয়ে যাবে। আচ্ছা, কেমিক্যাল ইনজুরি তোদের পড়িয়েছিলাম আগের দিন? হ্যাঁ, কেমিক্যাল ইনজুরি পড়ানো হয়। আচ্ছা, কেমিক্যাল ইনজুরিতে কি কি পড়তে পারে? হ্যাঁ, করোসিভ কিছু একটা মেটেরিয়াল হতে পারে। করোসিভ মেটেরিয়াল কি কি পড়তে পারে? একটা হলো অ্যাসিড, একটা হলো অ্যালকালি। কোনটা বেশি ডেঞ্জারাস? কেন কেন বল? বেশি পেনিট্রেট করতে পারে, বেশি ডিপ টিস্যু পেনিট্রেট করতে পারে। আর আরেকটা কারণ কি বলতো? ধর এখন আমি বললাম পাশের জনকে মেরে দে, তুই নিশ্চয়ই কি ওকে মারতে যাবি না, পাশেরটাকেই মারবি। অবশ্যই সেটা পরে আবার মার খাবি, ঠিক আছে, কিন্তু পাশেরটাকেই মারে। তো আমাদের বাথরুমে কি থাকে? অ্যাসিড কজনের বাড়িতে ইউজ হয়? কারোর বাড়িতে ইউজ হয় এখন অ্যাসিড? হয়? কি হলো? কিন্তু অ্যালকালি সবার বাড়িতে ইউজ হয়, হয়তো ওই অ্যালকালি যদি চোখে পড়ে যায় তাহলে অবশ্যই প্রবলেম। তার থেকে আরো হাই পোটেন্সির অ্যালকালি ফ্যালকালি আছে, বিশেষ করে অ্যামোনিয়াম যে কম্পোনেন্ট গুলো, সেগুলো বেশি প্রবলেম করতে পারে। কি প্রবলেম হয়? প্রথমে চোখে পড়লো, চোখের প্রোটিন গুলোকে, অ্যাসিড বা অ্যালকালি দুটোই চোখের প্রোটিন গুলোকে কোয়াগুলেট করে দিল, এবং প্রোটিন যখন ঢুকছে তখন ওটা, সরি অ্যাসিড যখন ঢুকছে কি করে এক্সাক্ট মেকানিজম আমি জানি না, যেটুকু আমাদের জন্য লাগে সেটুকু হচ্ছে কি, যখন সেটা একটা মেমব্রেন তৈরি করে দেয়, অ্যাসিড কোলাজেনের সঙ্গে রিয়াক্ট করে একটা মেমব্রেন তৈরি করে দেয়, যাতে অ্যাসিড ফার্দার আর নিজেই এন্ট্রি করতে পারে না। সেই জন্য অ্যাসিডে ইনজুরিটা অনেক কম হয়, কিন্তু অ্যালকালিতে ওরকম কোনো মেমব্রেন তৈরি করে না, তাই পুরো ডিপ টিস্যু পেনিট্রেট করে দেয়, সেই জন্য ইনজুরিটা বেশি হয়। কি কি ইনজুরি হতে পারে? যদি কর্নিয়াতে যায়, কর্নিয়ার এপিথেলিয়াম যাবে, আরো যদি বেশি পরিমাণে মেটেরিয়াল পড়ে তাহলে কর্টেক্স, এপিথেলিয়াম পরে কে থাকে? বেসমেন্ট না কি সব আছে, কর্টেক্স ফর্টেক্স আপ টু এন্ডোথেলিয়াম পর্যন্ত খারাপ হয়ে যেতে পারে। যদি আরো বেশি পড়ে তাহলে চোখের ভিতরের স্ট্রাকচার গুলো খারাপ হয়ে যেতে পারে, স্ক্লেরাও মেল্টিং হয়ে যেতে পারে,
আইরিশে ইনভলভ হতে পারে, ভিট্রিয়াসে যেতে পারে, ইভেন রেটিনা পর্যন্তও চলে যেতে পারে। তুই ভাব পরপর পড়ছে, তাহলে পুরো রেটিনাও যেতে পারে। তাহলে এক্ষেত্রে ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট কি করবি? অ্যালকালি পড়েছিল, সেটাকে নিউট্রাল করার জন্য কি দিতে হবে? অ্যাসিড। ভেরি গুড। তাহলে কি দিবি? অ্যাসিড দিবি না, কি দিবি? জল দিবি। জল দিয়ে নিউট্রাল করতে হবে, ঠিক আছে? সবসময় গান্ধীজির মতো করতে নেই যে এক পাটিনে মেরেছে আরেক পাটিনে মেরে দেবো। তাহলে যদি কোনো অ্যাসিড ইনজুরি হয় তাহলে অ্যালকালি দিবি না, জল দিবি। যদি কোনো অ্যালকালি ইনজুরি হয় তাহলে অ্যাসিড দিবি না, জলই দিবি। কারণ কি? কাটা গায়ে নুনের ছিটে শুনেছিস? তো অ্যাসিডের অ্যালকালি মিশে কি হয়? নুন হয়। তো কাটা গায়ে আবার নুনের ছিটে দিচ্ছে। যাই হোক, তাহলে কি কি ট্রিটমেন্ট দিবি? প্রথমে পেশেন্ট যখন আসবে তাকে কি বলবি? তুমি ধৈর্য ধরে বসো, আমি দোকান থেকে জল কিনে নিয়ে আসছি, জল কিনে নিয়ে এসে আমি তোমার চোখে ট্রিটমেন্ট করছি। চোখের যদি একটাই বলিস মেডিকেল এমার্জেন্সি আছে, সেটা হলো কেমিক্যাল বার্ন। ঠিক আছে? কি করতে হবে? সঙ্গে সঙ্গে জল বা নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশ করতে হবে। কিভাবে ওয়াশ করবি? চোখে একটা প্যারাগেন দিয়ে দিবি, প্যারাগেন না থাকলে লিগনোগেন দিয়ে দে, লিগনোগেনও যদি না থাকে এমনি চোখটা জোর করে খুলে দিয়ে দে। জাস্ট জলটা ঢালা নিয়ে কথা। কতক্ষণ জল দিবি? যতক্ষণ না তোর চামড়া পুড়ে গেছে, তোর ব্যথা কমবে। তাহলে তোকে কতদিন জল দিতে হবে বলতো? 20-30 দিন ধরে জলই দিয়ে যাবি। কতক্ষণ দিবি জল? জামা আমরা কবার ধুই জলে? যতক্ষণ না, হ্যাঁ, এবার সেটা মেডিকেল টার্মে ইউজ কর, সায়েন্টিফিক টার্মে। কেমিস্ট্রি পড়েছিলি, অ্যাসিড বা অ্যালকালির কি মাপা হয়? পিএইচ মাপা হয়। তাহলে পিএইচ নর্মাল কত? 6.8 না 7.2? আর যাই হোক 6.8। তাহলে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাকে জল দিয়ে যেতে হবে, যতক্ষণ না নর্মাল হচ্ছে। অ্যাসিডিকও নয়, অ্যালকালিও নয়, যতক্ষণ নর্মাল হচ্ছে ততক্ষণ আমাকে জল দিয়ে যেতে হবে। কোথায় কোথায় জল দিতে হবে? যেখানে যেখানে পড়েছিল। বাইরে কোথাও পড়লে সেখানে জল দিয়ে ওয়াশ করলাম। চোখের ভিতরে যদি পড়ে, ইম্পর্টেন্ট কোথায়? সুপিরিয়র ফর্নিক্স। সুপিরিয়র ফর্নিক্সে ইউজুয়ালি ডিরেক্টলি জল দিলে সেটা যায় না, ডবল ইভার্ট করলাম, করে সেখানটায় ভালো করে ওয়াশ করলাম। অনেকে লিখছে ভালো করে ঘষে দেবো, মানে ঘষে মানে কি? একটা কাপড় দিয়ে ভালো করে মুছে দেবো। সেটা একদমই নয়, ঠিক আছে? কোথাও কেটে গেছে সেখানে আমি ভালো করে আরো তুলে দিয়ে ঘষছি, কি হবে? জিনিসটা আরো অ্যাব্রেশন হয়ে উঠে যাবে, যেটুকু অ্যাব্রেটেড মেটেরিয়াল ছিল সেটুকু আরো উঠে যাবে। কিন্তু আর একটা জিনিস করা হয়, যেটা হলো যেটুকু জায়গায় কেমিক্যাল দিয়ে ইনভলভ হয়ে গেছে, অলরেডি খারাপ হয়ে গেছে, সেটুকু জায়গায় কেমিক্যালটাও মিশে আছে, সেটাকে ছেড়ে আসা যাবে না, সেটাকে আমাকে স্ক্রেপিং করে বের করে দিতে হবে। অবশ্যই সেটা কাপড় বা তুলো দিয়ে নয়, আন্ডার মাইক্রোস্কোপ ইনস্ট্রুমেন্ট দিয়ে আমাকে সেটা স্ক্রেপিং করে বের করে দিতে হবে, ঠিক আছে? ব্লেড দিও না, যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট, ব্লান্ট ইনস্ট্রুমেন্ট দিয়ে বের করে দিতে হবে, ঠিক আছে? নেক্সট এবারে কি দিবি? যদি হালকা কোনো একটা ইনজুরি হলো, আমাদের বাথরুমের যে ডিটারজেন্ট সেটা দিয়ে ইনজুরি হলো, তাহলে কিচ্ছু করার দরকার নেই, এমনি জল দিলাম, 2-3 ঘন্টা পরে আপনি লাল ভাবটাও ঠিক হয়ে যায় আর ইরিটেশনটাও চলে যায়, কোনো প্রবলেম সেক্ষেত্রে হয় না। তাহলে আমি কখন দেব? সেটার জন্য একটা গ্রেডিং করেছে, 4টে গ্রেডিং। কি কি না? প্রথমটাই হচ্ছে, দুটো জিনিস মেন ইম্পর্টেন্ট দেখা, একটা হলো কর্নিয়া, আর একটা জিনিস হলো লিম্বাল ইসচেমিয়া। লিম্বাল ইসচেমিয়াটা কেন ইম্পর্টেন্ট? যদি লিম্বাল ইসচেমিয়া হয়ে যায় তাহলে লিম্বাল সেল, স্টেম সেল যেগুলো আছে সেগুলো ড্যামেজ হয়ে গেল, তাহলে সেখান থেকে কি হলো না, বাইরে থেকে ভাস্কুলারাইজেশনটা আস্তে আস্তে কর্নিয়ার ভিতরে চলে গেল, তাহলে ওটা ইম্পর্টেন্ট। আর কর্নিয়াটা কেন ইম্পর্টেন্ট? সামনের মেন স্ট্রাকচার তো কর্নিয়াই, স্ক্লেরা তো চারদিকে আছে, যে ওপেক স্ট্রাকচার, ওটা কোনো ইম্পর্টেন্স অবশ্যই আছে কিন্তু এখানে নেই। তাহলে কি কর্নিয়া কতটা ইনভলভ হয়েছে সেটা দেখতে হবে। কর্নিয়া ইনভলভ হয়েছে, কিন্তু কর্নিয়ার পিছনের আইরিশটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে, খালি চোখে বোঝাই যাচ্ছে না কর্নিয়া ইনভলভ হয়েছে, মাইক্রোস্কোপে বোঝা যাবে, খালি চোখে বোঝা যাচ্ছে না, এবং পিছনের আইরিশটা পুরোপুরি ক্লিয়ারলি দেখা যাচ্ছে, এবং কোনো লিম্বাল ইসচেমিয়া নেই, তাহলে হচ্ছে গ্রেড 1। সেক্ষেত্রে কি ট্রিটমেন্ট দিবি? প্রোফাইল্যাক্সিস অ্যান্টিবায়োটিক, লুব্রিকেন্ট ড্রপ, আর পেশেন্ট যদি বলে যে আমার এখানে এখানে ইনজুরি হয়েছে, তাহলে সেই ইনজুরিগুলো তোকে ম্যানেজ করতে হবে।
2 নম্বর হচ্ছে কি, কর্নিয়াটা ইনভলভ হয়েছে, এমন ভাবে ইনভলভ হয়েছে যে আইরিসের ডিটেলসটা বোঝা যাচ্ছে না। আইরিস দেখা যাচ্ছে, কে দাঁড়িয়ে আছে বোঝা যাচ্ছে, বাথরুমে ঘষা কাঁচ দেয়া আছে, একদম সফিস্টিকেটেড বাথরুম, ঘষা কাঁচ দেয়া, ভিতরে আছে কেউ বোঝা যাচ্ছে, কিন্তু কে আছে বোঝা যাচ্ছে না। আইরিস আছে কিন্তু আইরিসের ডিটেলসটা বোঝা যাচ্ছে না, সেক্ষেত্রে সেটাই কি বলবো, গ্রেড 2, এবং সেক্ষেত্রে লিম্বালিসেমিয়া আপ টু 1/3 হবে, 1/3 এর বেশি হলে সেটা তখন গ্রেড 3 এর মধ্যে চলে আসবে। ঠিক আছে, গ্রেড 3 এর মধ্যে কি তাহলে কর্নিয়াটা সিগনিফিকেন্টলি ইনভলভ হয়েছে যাতে আইরিস দেখা যাচ্ছে না, এবং লিম্বালিসেমিয়া 1/3 থেকে হাফের মধ্যে। আর যদি হাফের বেশি লিম্বালিসেমিয়া হয়ে যায় তাহলে সেটা গ্রেড 4 এর মধ্যে আসছে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, ধর এই নিচের লিডে বা উপরের লিডের ভিতরে কনজাংটিভাতে ইরোশন হয়ে গেছে, আমি নর্মাল এরকম থেকে দিয়েছি, পেশেন্টকে ড্রপ দিতে বলছি, আবার চোখ বন্ধ করে বা যাই হোক করে সে রেগুলার অ্যাক্টিভিটি করছে, কিন্তু চোখ বন্ধ বা খোলা যতই করুক এই যে ফর্নিক্স গুলো আছে, এই ফর্নিক্স গুলো কোনোভাবে কি ওপেন হয়? সবসময় অ্যাটাচ থাকে, তাহলে ফিউচারে কি করবে, ওটা অ্যাডিশন তৈরি হয়ে যাবে। অ্যাডিশন তৈরি করলে এটাকে বলে সিমব্লেফারন। ঠিক আছে, ব্লেফারন মানে লিড, সিমব্লেফারন মানে অ্যাটাচড হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি হলো, আর চোখটা এরকম খুলতে পারবে না বা বড় করে তাকাতে পারবে না। এরকম করে যখন তাকাচ্ছে দেখা যাচ্ছে এটার সঙ্গে, ধর এটা চোখ আর তার সঙ্গে লিড, এখানে এরকম করে ব্যান্ড টাইপের তৈরি হয়ে আছে। এগুলো আইল্যাশ নয় কিন্তু, এগুলো হচ্ছে ব্যান্ড টাইপের তৈরি হয়ে আছে লিডের সঙ্গে, যাতে ওটা বড় করে ইয়ে করতে দিচ্ছে না। ঠিক আছে, তাহলে সিমব্লেফারন যাতে ফর্ম না হয় তাই জন্য কি করবি, অয়েন্টমেন্ট দিয়ে, যে কোনো লুব্রিকেন্ট অয়েন্টমেন্ট দিয়ে, গ্লাস রড বলে, এরকম ছোট্ট সরু সরু গ্লাস রড দিয়ে চারদিকটা ঘষে দিতে বলে, যাতে যদি কোনো অ্যাটাচমেন্ট ফর্ম হতেও থাকে সেটা ডিট্যাচড হয়ে যাবে। ঠিক আছে, আর কি কি ট্রিটমেন্ট দেওয়া হয়, কোলাজেন ফর্মেশনে যারা স্টিমুলেট করে, যেমন ভিটামিন সি বা ডক্সিসাইক্লিন গ্রুপের যে ড্রাগগুলো সেগুলো দেওয়া হয়। আর যাতে ইনফ্ল্যামেশনটা কমে সেই জন্য কি দেবে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি কি ড্রাগ দেওয়া হয়, ওই এনসাইড শুধু সর্দি কাশিতেই বেশি ইউজ হয়, বাকি সব জায়গায় স্টেরয়েড দিয়ে দিবি। ঠিক আছে, প্র্যাকটিসে তোকে জানতে হবে স্টেরয়েড কোথায় দেয় আর দেয় না, স্টেরয়েডটা সব জায়গায় দিয়ে দিবি। ঠিক আছে।